পডকাস্টে সাধারণত বিশেষজ্ঞরা বিভিন্ন জটিল বিষয় নিয়ে আলোচনা করে থাকেন, কিন্তু আমাদের বাংলায় চায়ের দোকানে ঠেকে সাধারণ মানুষের মধ্যেও এই ধরনের আলোচনার একটা চল আছে। সেখানে আমরা আমাদের সীমাবদ্ধ জ্ঞান নিয়েই রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, সমাজনীতি ইত্যাদি বিষয় নিয়ে অবলীলায় ঘন্টার পর ঘন্টা কপচে থাকি। এটাও তেমনই এক পডকাস্ট। এখানে আলোচনা ভারতের ফ্যাসিজমের উত্থান নিয়ে শুরু হলেও কথা প্রসঙ্গে আরও অনেক বিষয় এসেছে, ফলে আলোচনাও লম্বা হয়ে গেছে। তাই আপাতত পর্বে পর্বে আপলোড ছাড়া গতি নেই। সোনাইদা, তোমার কি মনে হয় আজকে আমাদের এই দেশের বুকে যে ফ্যাসিজমের উত্থান দেখতে পাচ্ছি, সেটা কি আদৌ নতুন, নাকি এর রুটটা মানে অনেক গভীরে আছে? কি মনে হয় তোমার? এটা বলতে গেলে প্রথমেই বলতে হবে যে বুঝতে হবে যে ফ্যাসিজম জিনিসটা কি। মানে ফ্যাসিজম একটা টার্ম যেটা মানুষ পরে এসে ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগ দিয়ে হিটলার, তারপরে মুসোলিনি, ওদিকে আমাদের স্ট্যালিন, এদের উত্থানের পর লাগানো হয়েছে জিনিসটা। কিন্তু এটার সোর্সটা কোথায়? ফ্যাসিজম ব্যাপারটা কি, তার করে যেতে গেলে দেখতে হবে, দেখা যায় যে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ফ্যাসিজম ব্যাপারটা হচ্ছে একটা কাইন্ড অফ রাজতন্ত্রের একটা ট্রান্সফর্ম রূপ। আগে প্রাচীনকালে যেটা রাজা ছিল, পরবর্তীকালে ফ্যাসিস্ট লিডার সেই জিনিসটাই অন্য ফর্মে নিয়ে এসছে। এবং রাজার যে ব্যাপারটা সেটা আবার ভগবানের একটা রূপ। ভগবানের যে ইমেজ, সেই ইমেজটা যখন মানুষের উপস্থাপন করা হয় তখন সে রাজা হয়, পলিটিক্যালি যখন জিনিসটা দাঁড়ায়। এবং তার পরবর্তীকালে সেটা যখন এই রাজতন্ত্র চলে গেল, তখন সেটা যখন আবার নতুন ফর্মে ফিরে এলো, তাকে আমরা বলছি ফ্যাসিস্ট লিডার। এবার সেই দিক থেকে দেখতে গেলে এটা তো চিরকালই ছিল। আচ্ছা। এবং এটা মানুষের সবচেয়ে ডিপ রুটেড সাইকোলজিক্যাল যে আর্কিটাইপ গুলো, তার মধ্যে একটা, এটা আমার মনে হয়। এবং সেই জায়গা থেকে এই বিভিন্ন ফর্মে, বিভিন্ন যুগে, সেই যুগের রূপ অনুযায়ী সেটা ফিরে ফিরে আসবে। ওকে, এটাকে ঠেকানোর কোনো উপায় নেই। এটা কি কি বলছো যে হচ্ছে আমাদের যে ষড়রিপুর যে যে কটা অংশ আমাদের মধ্যে বিরাজ করছে, তারই কি হচ্ছে বেসিক সোর্স? ষড়রিপু এইভাবে বলবো না, সাইকোলজিক্যালি বলতে গেলে জিনিসটা এরকম দাঁড়ায় যে আমাদের মানুষের যে কার্ল ইউং এর যে অ্যানালিটিক্যাল সাইকোলজির যে বেসিক বেসটা যেখানে রয়েছে, যে যেখানে উনি কালেকটিভ আনকনশিয়াস এর কথা আনছেন। এবার কালেকটিভ আনকনশিয়াস এর কনসেপ্টটা হচ্ছে যে আমাদের যাবতীয় যে পার্সোনাল যে লাইফের যে স্মৃতি, সেটা তো আমাদের মাইন্ডে রয়েছেই, কিন্তু তার সাথে আমাদের যে জেনারেশনস আফটার জেনারেশনস, যে মানুষের যে ইভলিউশন, তার যাবতীয় স্মৃতি এবং যাবতীয় ইমপ্রেশন গুলো, সেগুলো ইমপ্রেশনের ফর্মে আমাদের মনে রয়েছে। এবং শুধু মানুষের নয়, তার আগে যে সমস্ত স্পিসিস থেকে আমরা ইভলভ করেছি তাদেরগুলোও রয়েছে। এবার এইগুলো সব মিলে আমাদের কালেকটিভ আনকনশিয়াস তৈরি হয়। এবার সেই কালেকটিভ আনকনশিয়াসে বিভিন্ন রকম ফোর্স রয়েছে, যে ফোর্স গুলোকে উনি আর্কিটাইপ বলে চিহ্নিত করছেন। তো এই আর্কিটাইপের এক একটা শেপ দেওয়া হয়, কিন্তু সেই শেপ গুলো কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ওরকম ভাবে এক্স্যাক্টলি আইডেন্টিফাইবল শেপ নয়, কিন্তু আমরা বোঝার সুবিধার জন্য আইডেন্টিফাই করি। তার মধ্যে একটা শেপ হচ্ছে গড। ওকে, যেটা একদম আদিকালে মানুষের কনসেপ্ট ছিল, এবং সেই কনসেপ্টটা কিন্তু চিরকাল রয়েছে, আজও রয়েছে। আমরা যতই বিজ্ঞান মনস্ক হই না কেন, গডের কনসেপ্টটা রয়েছে। এবার বিজ্ঞান মনস্ক সমাজে গডের কনসেপ্টটা গড হিসাবে আসছে না, সেটা কোনো পলিটিক্যাল লিডারকে গডের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তার আগে একটা টাইমে রাজাকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আর্কিটাইপটা একই, তারই বিভিন্ন রকম শেপ। বেশ। তো সেক্ষেত্রে কি তুমি বলছো যে ধরো সে এখানে তো কেউ অসাধারণ মানুষ বলে তো কেউ তো নেই, প্রত্যেকেই তো সাধারণই। তো তো প্রত্যেকের মধ্যে এটা আহ, মানে এ-
মানে কি বলবো, মানে মানে এটা নিয়ে কি মানুষ জন্মায় নাকি মানে মানুষ তার মানে গ্রো করার সময় থেকে তার মধ্যে এটাকে মানে ইম্পোজ মানে ইম্পোজ করা হয়? মানে এটা কোন মানুষের কথা বলছো, যে ফ্যাসিস্ট লিডার হচ্ছে তার কথা বলছো, না, নাকি যারা তাকে লিডার বানাচ্ছে তাদের কথা বলছো? আমি মানে 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 দুজনকেই একসাথেই বলছি। কারণ এই মানে আমরা যে যে মানে মানে আমরা যে সিস্টেমটার মধ্যে আছি, সেই সিস্টেম থেকেই তো আমরা মানুষরাই মানে একজনকে তুলছি। হ্যাঁ, বলছি। তো এই 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 গডের এই বিষয়টা, এই কনসেপ্টটা কি তাহলে মানে জন্ম থেকেই থাকে না নাকি তারপরে হচ্ছে মানে মানে তার মধ্যে গ্রো করানো হয়? না, এটা জন্ম থেকেই মানুষ নিয়ে জন্মায়, কিন্তু সেটাকে কি শেপে, কি ফর্মে সেটা রিয়েলিটিতে আসবে, সেটা পারিপার্শ্বিকের উপর ডিপেন্ড করে। আচ্ছা। মানে কনসেপ্টটা সবসময়ই রয়েছে, এবার সেই কনসেপ্টটাকে কোন মানে তার সার্কামস্ট্যান্সেস, সিচুয়েশন কি আছে, সেই সময়কার সোশিও ইকোনমিক পলিটিক্যাল সিচুয়েশন কি আছে, তার উপর বেস করে সেটার ইয়েটা কি হবে, মানে তার প্র্যাকটিক্যাল রূপটা কি হবে, সেটা ডিসাইডেড হয়। এবং সেই জায়গাটায় ম্যানিপুলেশনের জায়গাটা আসে। ওকে। কিন্তু এই ম্যানিপুলেশনটা কিন্তু কালেকটিভ ম্যানিপুলেশন। এই ম্যানিপুলেশনটা জেনারেলি লোকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে যে কোনো একটা পার্টিকুলার পারসন বা একটা পার্টিকুলার গ্রুপ ম্যানিপুলেট করছে, কিন্তু এটা কিন্তু মাস ম্যানিপুলেশন। ওকে। তোর কি মনে হয় এই সম্পর্কে? মানে এক্স্যাক্টলি কোন সম্পর্ক, মানে তুই যে কোশ্চেনটা করেছিলি সেইটার রিগার্ডে নাকি সেটার রিগার্ডে? সেটার রিগার্ডে অ্যাকচুয়ালি তুই যেটা বললি যে ফ্যাসিজম আগে থেকেই ছিল কিনা, তো সেই জায়গা থেকে শোনা যায় যে কি বলবো, কি দিলে ওটা মানে যে বক্তব্যটা আর কি রাখলো, তো সেটা আমি মানে আমার কাছে ওটা মনে হয় ঠিকঠাকই আমার কাছে। তো এক্স্যাক্টলি তাই, মানে আগের দিনে যেমন ওই রাজারা মানে যেটা বলতো সেটাই আর কি আলটিমেট ডিসিশন হতো, তো রাজা যেটা বলছে সেটাই হচ্ছে ফাইনাল ডিসিশন, এবং সেটাই প্রজাদের বা তার রাজার অধস্তন যে সমস্ত কর্মচারী রয়েছে তাদেরকে সেটাই করতে হবে। তো সেই জায়গা থেকে যদি দেখি তাহলে ফ্যাসিজমের জাস্ট ওই নাম বদলে গেছে বা চেহারাটা একটু বদলে গেছে, অ্যাকচুয়াল কাজ সে একই করে যাচ্ছে। তো এইখানে আমার একটা ছোট্ট, আমার একটা নিজস্ব একটা পার্সপেক্টিভ দেওয়ার রয়েছে, যে সেটা হচ্ছে আজকে অবভিয়াসলি আমাদের দেশের এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেটা আর কি আমাদের জন্মের পর আর কি, আমাদের জন্মের পর আর কি আমাদের মনে হচ্ছে যে এই একটা সময়, যেই সময়টা আমরা আগে কোনোদিন নিজেদেরকে এতটা ভালনারেবল ফিল করিনি যতটা আজকে আমরা এই সময় এসে দাঁড়িয়ে করছি। তো সেই জায়গা থেকে ফ্যাসিজমটা আমাদের কাছে মনে হচ্ছে যে ফ্যাসিজম মাথা চাড়া দিয়ে উঠেছে, এটা আমরা মোটামুটি সবাই কম বেশি স্বীকার করি। তো তো এই যে ফ্যাসিজম মাথা চাড়া দিয়ে উঠেছে বলে মনে হচ্ছে, তার একটা বেসিক কারণ আমার যেটা মনে হয় যে আমরা আর কি যেভাবে আর কি আমাদের সমাজ বা আমাদের চারিপাশ আমাদেরকে বড় করে তুলেছে, সেখানে আমাদের কিছু মরালিটির কিছু পার্ট দেওয়া হয় যে এটা করো না বা ওটা করো না, যেটা আপাত দৃষ্টিতে যদি দেখি যে সেটা আমাদের এই যে সমাজ বা সিস্টেম যেভাবে চলছে সেইটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা দরকার। মানে যেমন ধরো রাস্তায় কেউ যাচ্ছে, ঢিল ছুড়ো না, এটা একটা মরালিটির পার্ট, এটা অবভিয়াসলি। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি, তো এই যে বাধা নিষেধগুলো আমাদেরকে সবসময় আর কি চাপিয়ে দেওয়া হচ্ছিল, তো সেই জায়গা থেকে যে ফ্যাসিজম যে টার্মটা আর কি, যে ফ্যাসিজম মানে মানে সমস্ত কিছু খারাপ বলে প্রতিপন্ন করলো আর কি আমাদের সমাজ একটা টাইমের পর গিয়ে, এটাকে টার্ম দিলে এই জিনিসটা খারাপ, এটা ফ্যাসিজম। তো যে মানুষ যখন আর কি মানে বুঝতে পারলো যে এটাকে ফ্যাসিস্ট বা এটাকে আর কি ফ্যাসিস্ট কাজকর্ম বলা হচ্ছে বা যাই হোক, মানুষ যখন আইডেন্টিফাই করলো পার্টিকুলার ওই জিনিসগুলোকে, তখন মানুষের ওই যে তার আগে যে মরালিটির পার্ট দেওয়া হতো যে এটা করো না ওটা করো না, তো মানুষ তো এতদিন ওই মরালিটির পার্ট বা শিক্ষা নিয়েই তো, মানে অন্তত আমি আমার যদি কথা বলি, আমি ওই মরালিটির শিক্ষাটা নিয়ে বড় হয়েছি, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি যখন দেখছি যে একটা দেশের সরকার বা একটা মানে একটা অথরিটি ফিগার
এতদিন অবধি যেই অথরিটির ফিগার গুলো কিছুটা হলেও নিজেদের কি বলবো ওই কোনো ডিসিশন নেওয়ার আগে চিন্তা ভাবনা করতো বা মনে হতো যে ওটা অনেক কম ডেসপারেট, আজকে যে সমস্ত ডিসিশন নেওয়া হচ্ছে আমাদের এইরকম প্রাতিষ্ঠানিক ইয়ে থেকে ফিগারগুলো থেকে, তো মনে হতো যে ওটা অনেক কম বেশি মানে অনেক কম আর কি ওটা অ্যাটাকিং মানুষের ইয়ের ক্ষেত্রে। কিন্তু আজকে গিয়ে আর কি যে জিনিসটা হচ্ছে যে ওই যা খুশি তাই করতে পারি, এবং যেটা হচ্ছে লিটারেলি যেটা হচ্ছে যে এরা যা কিছু বলছে মনে করছে সেটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, একের পর এক যা যা ইয়ে করেছিল তাই হচ্ছে। তো সেই জায়গাটা একটা বিষয় যে এই যে আমাদের মরালিটির পার্ট দেওয়া হলো এতদিন ধরে, আমরা সেটাকে মেনে চললাম ইয়ে করলাম, তো এর জায়গাটা মরালিটির পার্টটা কেন দেওয়া হলো? মরালিটির পার্টটা দেওয়া হলো যাতে আমরা সিস্টেমটাকে চালাতে পারি। ঠিক আছে, আমাদের যে বেসিক ইনস্টিংক্ট গুলো ছিল মানে সেই জায়গা থেকে কিছু কিছু বেসিক ইনস্টিংক্ট গুলোকে আমরা ধীরে ধীরে ওই শিক্ষাটার জন্য আমরা ধীরে ধীরে সাইডে সরিয়ে রাখতে রাখলাম। ঠিক আছে, যেমন ওই যে যেমন তোকে বললাম যে রাস্তায় কেউ যে ওনা যাচ্ছে যখন ঢিল ছুঁড়ে মারলো, ওটা মেরো না, কাউকে খারাপ কথা বলো না, এই যে ভালো মন্দর যে বাজ বিচার, এইগুলো মানুষ, একটা মানুষ ভালো মন্দ এই কাজগুলো সে করবেই, তার কিছু আর কি মানে সেখানে কোনো আটকানোর কিছু নেই। ওই শিক্ষাটা দিয়ে এতদিন মানুষকে বোঝানো হয়েছে যে এই কাজগুলো করো না, ঠিক আছে, কিন্তু যেই মুহূর্তে কোনো একটা অথরিটি ফিগার ওই জায়গাটাকে ওপেন করে দিচ্ছে যে তুমি যা খুশি তাই করতে পারো, তখন অবভিয়াসলি ওই যে যে কাজগুলোকে এতদিন আমরা করতে দিচ্ছিল না আমাদের যে শিক্ষা বা যাই বল না কেন, সেইটা আজকে ওই জায়গাটা কি জাস্ট মানে কতটা ঠুনকো ওই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের বেসিক নেচারটা এটাই, যে ভায়োলেন্স। তো সেই জায়গাটা তো ইয়ে হয়ে যাচ্ছে পুরো, এই যে শিক্ষাটা পেলাম আমরা এতদিন ধরে, যারা আজকে ধর এই মানে ফ্যাসিস্টের মানে সেটাকে কি তাহলে তুই কোনোভাবে বলছিস যে মানে যে যে শিক্ষাটা আমরা পেয়ে এসেছি সেটা মানে সেটাকে এই ফ্যাসিজম মানে সেটাকে হচ্ছে নাঙ্গা করছে? ফ্যাসিজম নাঙ্গা করছে টু সাম এক্সটেন্ট, হতে পারে সেটা, সেটা এখন আমি তুই যেভাবে বললি সেটা আমি ভাবিনি। তো যেটা আমার বলার বক্তব্যটা হচ্ছে এই জায়গা থেকে যে আমরা মানুষ একটা সার্টেন টাইমের পর বা একটা লং প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আজকে সে কিছু ডিসিশন নিয়েছে যে আমাদের এই সমাজের জন্য এইগুলো করা উচিত বা করা উচিত নয়, ঠিক আছে, সেগুলো মানুষ বিশ্বাস করেছে, তাই তো কিছু মানুষ বিশ্বাস করেছে সেগুলো। তো আজকে আমিও ওই শিক্ষাতে শিক্ষিত, আমিও সেই জিনিসগুলোকে বিশ্বাস করি। তো যদি এই সিস্টেমকে চালিয়ে নিয়ে যেতে হয় যেভাবে চলছে সেভাবে যদি চালিয়ে নিয়ে যেতে, তাহলে ওই শিক্ষাটা দরকার আমাদের। কিন্তু এই যে যেই ফ্যাসিস্টের কথা যেটা আর কি আমরা বলছি, সেই ফ্যাসিস্ট এসে কি করছে যে ওই যে বুনিয়াদি যে শিক্ষাটা ছিল আমাদের আর কি, যে আমাদের সমাজ যে বুনিয়াদি শিক্ষাটা দিয়েছে আমাদের সমাজটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেইখানে গিয়ে ওটাকে অ্যাটাক করেছে এইভাবে যে মানুষ মানে এই জায়গা থেকে যে মানুষকে এতদিন বারণ করা হতো, মানুষের ইচ্ছা হচ্ছে সে করতে পারছে না, মানুষকে এতদিন বারণ করা হতো, তার মধ্যে ভয় ঢোকানো হয়েছে যে তুমি যদি এটা করো তাহলে তোমার এই শাস্তি রয়েছে। আজকে যদি তুই আমাদের মানে মানে নিউজ চ্যানেল বা খবর এইগুলো দেখিস, তুই দেখবি এরকম অনেক আকছার ঘটনা ঘটেছে যে ওই ভায়োলেন্স কাজগুলো করার পরেও মানুষের সেই যে সমাজ যে বলেছিল যে বা আইন যে বলেছিল তার এই শাস্তি হবে, তার তেমন কোনো সেরকম কোনো শাস্তি হয়নি। তো সেই জায়গা থেকে একদল মনে করছে এটা খুব ভালনারেবল একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, যেমন আমি মনে করছি বা আমরা মনে করছি, এবার আরেক দলের কাছে তার কাছে সেটা কিছু যায় আসে না, তাই না? মানে একটা মানে স্পষ্টতই দেখতে পাচ্ছি তারা যা খুশি তাই করতে পারছে। আমরা ভাবছি যে আমরা যে শিক্ষাটা পেয়েছিলাম সেই শিক্ষাটার বেসিসে। সেক্ষেত্রে তাহলে তোকে একটা আমার মানে প্রশ্ন আছে, বিষয়টা হচ্ছে শাস্তি। এই যে এই যে একটা মানে শাস্তিটা হচ্ছে তো একটা কনসেপ্ট, সেটাকে তারপরে হচ্ছে প্র্যাকটিক্যালি এই সিস্টেমে মানে নানাভাবে ইমপ্লাই করা হয়েছে। তো এই এই শাস্তির এই যে প্রসিডিওর বা শাস্তি, এই বিষয়টাকে তুই কিভাবে দেখিস?
শাস্তি কি আদৌ মানে প্রয়োজনীয়, নাকি শাস্তি একটা মানে এসকেপ? দেখ, শাস্তি অবভিয়াসলি আমার মনে হয় একটা এসকেপ, কিরকম? কিন্তু সেই শাস্তিটা না দিয়ে, এই যে শাস্তি দেওয়ার যে কনসেপ্টটা আসলো, যে শাস্তি দেবে, আমি বললাম যে শাস্তি দেওয়ার একটা বিধি আছে, তো এটাও তো একটা প্রসেসের মধ্যে দিয়ে এসছে। এই প্রসেসটাও তো আমাদের, এই যে আজকে যে আমরা সিস্টেমে দাঁড়িয়ে রয়েছি, সেই সিস্টেমেরই একটা অংশ, ঠিক আছে? তো আমরা যদি এইভাবে দেখি ব্যাপারটাকে, যে ওই সিস্টেমটাই মানে ওই সিস্টেমটার মধ্যে কিছু একটা ড্রব্যাকস হয়েছে, কিছু হয়েছে, বা সেখানে কোনো ওই সিস্টেমের যে রুলস রয়েছে সেগুলো ব্রেক হয়েছে, তার ফলে কাউকে যে দায়ী বা যেটাই আর কি কজ বলে নির্ধারণ করা হচ্ছে, তাকে একটা শাস্তি দেওয়া হবে, ঠিক আছে? আলটিমেট শাস্তির যে মানে ওই যে রুল ব্রেক হয়েছিল যেই কারণে, সেই কারণের মানে সেই কারণটাকে আমরা করছি না, মানে প্রাধান্য দিচ্ছি না। অ্যাকচুয়াল যদি আমরা কারণের জায়গাতে যেতে চাই যে কেন হয়েছিল, সেই জায়গাতে গিয়ে আমরা দেখতে পাবো যে ওটাতে কিছু করার নেই আমাদের, এটা হওয়ারই ছিল, হতেই হতো, ঠিক আছে? তো সেই জায়গাতে গিয়ে যদি আমরা দেখি, কিন্তু আমাদের সিস্টেম আমাদের এই পার্টটা দিচ্ছে না, মানে পার্ট বলতে এই মানে এই শিক্ষাটা আমাদের দেয় না যে আমাদের কিছু করার নেই, কারণ সিস্টেম তো একটা ওই রুলস এর মধ্যে দিয়ে আসছে, যেই রুলসটা বলছে তোমাকে শাস্তি পেতে হবে, এবং ওখানে ওই শিক্ষাটা বলছে এই যদি শাস্তি পায় তাহলে সবাই ভাবছে যে একটা বিচার হয়েছে, একটা ন্যায় বিচার হয়েছে। এই টোটালটাই তো একটা সিস্টেমের পার্ট, তো ওই সিস্টেমটা এইভাবেই চলে এসছে এতদিন, তো এটাকেই কন্টিনিউ করতে হবে তোকে, আমাকে বা সবাইকে। হ্যাঁ, এবার কেউ যদি পার্সোনালি কোনো অন্য কোনো ভাবে প্র্যাকটিস করতে চায় সেটা আলাদা ব্যাপার অবভিয়াসলি, কিন্তু আমি যখন একটা সমাজের অংশ তখন আমাকেও এইভাবেই চলতে হবে। বেশ, তো সেক্ষেত্রে আজকে আজকে আমাদের মানে দেশের যে কন্ডিশন হয়ে আছে, এই এই কন্ডিশনের জন্য কি মানে মানে যেটা আমরা প্রত্যেকেই প্রায় সচরাচর করি, যে একটা মানে একটি নির্দিষ্ট দলকে দোষারোপ করে জাস্ট সাইড হয়ে যাই, তার থেকে আর বেশি কিছু আমরা মানে করতেও পারি না, যেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার যুগে যেটা আরো বেশি করে দেখা যায়, যে আমরা কেউ মিম করছি বা কেউ মানে ইয়ার্কি মারছি বা একটা পোস্ট দিয়ে শেষ হয়ে যাচ্ছে। তো মানে এর জন্য মানে প্রকৃতপক্ষে মানে শুধুমাত্র মানে দলকে তো দোষ দেওয়া মানে শুধু মানে মানে যেটা আমার মনে হয় যে দলকে শুধুমাত্র দোষ দেওয়া সম্ভব নয়, কারণ সেটাকে আলটিমেটলি ড্রাইভ করছে হচ্ছে জনগণ নিজেই। তো এই এই উত্থানের পেছনে মানে তাহলে এই জনগণ তার নিজের কতটা হাত আছে এবং সে নিজেকে কতটা হাতিয়ার করছে আজকে ভারতবর্ষে যে কন্ডিশন হয়ে আছে। আমাকে করবি তো কোশ্চেনটা? দুজনকেই, এক এক করে তো বলতে হবে। তুমি বলো। দেখো, প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা মনে করি যে আমাদের হাতে অনেক কিছু রয়েছে, মানে আমরা আমাদের কনসিয়াস মাইন্ড আমাদেরকে সেরকমই বোঝায় যে আমরা যা করছি সব নিজেরা যেটা ঠিক মনে করছি বা নিজেদের একটা বিচারবোধের উপর বেস করে করছি, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। আমাদেরকে অনেক কিছু ইনফ্লুয়েন্স করছে, যে ইনফ্লুয়েন্স গুলো আমরা বুঝতে পারছি না। তার মধ্যে একটা যেটা বললাম, কালেক্টিভ আনকনসিয়াস এর একটা বিরাট ইনফ্লুয়েন্স রয়েছে, সেটা আমি যদি সরিয়েও রাখি, তার পাশাপাশি যে যা কিছু হচ্ছে, এই যে ইন্দ্র যে বলছিল যে সোশ্যাল সিস্টেমের কথা, এই সিস্টেম কিন্তু কোনো মানুষ ইন্ডিভিজুয়ালি বা কোনো গ্রুপ বা কোনো পলিটিক্যাল পার্টি তারা তৈরি করে না। এটা সময়ের প্রয়োজনে সেই সময়ের যে বিভিন্ন ফোর্সেস গুলো রয়েছে, যার মধ্যে কালেকটিভ আনকনসিয়াস রয়েছে মানুষের বিশালভাবে, তাছাড়া রয়েছে সেই সময়কার পলিটিক্যাল সিনারিও, সোশ্যাল সিনারিও, ইকোনমিক সিনারিও, তো এই জিনিসগুলো এই সিস্টেমগুলোকে তৈরি করে, এবং এই প্রত্যেকটা সিস্টেমই কিন্তু প্রয়োজন, সেই সময়কার প্রয়োজনকে মেটানোর জন্য তৈরি হয়, মানে সেই সময়টা রিকোয়ার করছে বলছো? সময়টা রিকোয়ার করছে, সময়ে জিনিসটা যেভাবে চলছে সেই
চলাটা ওই জিনিসটা রিকোয়ার করছে, সেই জায়গা থেকে এটা তৈরি হচ্ছে। বিজেপি যে একটা পলিটিক্যাল পার্টি, ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি যেটাকে বলা হচ্ছে, সেটার যে উত্থান হয়েছে সেটাও কিন্তু প্রয়োজনে হয়েছে। সেটা নিজে ডিসাইড করেনি যে তার উত্থান হবে, তার এই সময়টা তার উত্থান ঘটিয়েছে, এবং তার পেছনে প্রচুর ফোর্সেস কাজ করেছে তার এই উত্থানটা ঘটানোর জন্য, এবং সেটা তার নিড ছিল বলেই করা হয়েছে। এবার তোমার যে প্রশ্নটা ছিল যে এই যে আমাদের এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির নিডটা কোথা থেকে এলো সেটা বোঝা দরকার। এবার এখানে আমার যেটা নিজের মনে হয় সেটা হচ্ছে যে এই প্রয়োজনটা দুটো জায়গা থেকে বেসিক্যালি উঠে এসছে। তার মধ্যে যেটাকে আমরা বেশি বেটার বুঝতে পারবো, যেহেতু কালেকটিভ আনকনসিয়াস নিয়ে আমাদের আইডিয়া কম, সেই জায়গা থেকে আমরা যেটা বুঝতে পারবো বেটার সেটা হচ্ছে ইকোনমিক সাইডটা। এবার আমাদের যেভাবে সারা পৃথিবীর যে ইকোনমি যেভাবে ফাংশন করে এসছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে, সেই জায়গায় যখন যখন ক্রাইসিস তৈরি হয়েছে, ইকোনমিক্যাল ক্রাইসিস তৈরি হয়েছে, তখন তখন এরকম একটা নতুন কোনো একটা সিস্টেমের প্রয়োজন হয়েছে, যে সিস্টেমটা এই ইকোনমিক ক্রাইসিস থেকে তাকে বের করে আনবে। এবার আমাদের দেশের সিনারিওতে যদি বলা হয়, আমাদের দেশের সিনারিও কিন্তু এই যে গ্লোবাল ইকোনমিক যে সিস্টেম, তার মধ্যে কিন্তু মোটামুটি 90-এর দশক পর্যন্ত ঢোকেনি। আস্তে আস্তে ঢুকছিল, কিন্তু লার্জলি ঢোকেনি। 90-এর দশকের পরে এই সিনারিওতে ঢুকেছে, এবং তারপরে খুব দ্রুত আমাদের এখানে পরিবর্তন হয়েছে। সেটা সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন এবং মানুষের সাইকির পরিবর্তন খুব দ্রুত হয়েছে। এবার এইখানে যে জায়গাটা তৈরি হয়েছে, মানে আমাদের এখন এই মোমেন্টে যে জায়গাটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের এখানকার যে রিসোর্সেস, দু রকম রিসোর্স রয়েছে আমাদের দেশে। একটা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড যে সমস্ত রিসোর্স রয়েছে, মিনারেল রিসোর্সেস বা ন্যাচারাল রিসোর্সেস। আরেকটা হচ্ছে হিউম্যান রিসোর্স, মানে মানুষের পরিশ্রম করার ক্ষমতা। দুটোই আমাদের দেশে প্রচুর পরিমাণে রয়েছে, জনসংখ্যা প্রচুর, সেই জায়গা থেকে হিউম্যান রিসোর্স প্রচুর রয়েছে। এবার এই দুটোকে পুরোপুরি ভাবে এক্সপ্লয়েট করতে পারছিল না যে ইকোনমিক পাওয়ার গুলো রয়েছে ওয়ার্ল্ড ওভার, তারা পুরোপুরি এক্সপ্লয়েট করতে পারছিল না। তারা 90-এর দশকে প্রথমে সেই জন্য এখানে নিয়ে আসে, কি বলে, আমাদের গ্যাট চুক্তি স্বাক্ষর হয়, এবং তারপরে এখানে গ্লোবাল ইকোনমির পার্ট হয় ইন্ডিয়া। কিন্তু স্টিল যেহেতু আমাদের দেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক সিস্টেম ছিল, এবং কংগ্রেস সেই ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে থেকে উঠে এসেছিল, কংগ্রেস ভালো হোক মন্দ হোক, তাদের মধ্যে একটা হেজিটেশন ছিল, তাদের মধ্যে এই ডেমোক্রেটিক আইডিয়াটা কিছুটা পরিমাণ স্ট্রং ছিল। সেই জায়গা থেকে তারা নেসেসারি স্ট্রং স্টেপগুলো নিতে পারছিল। যতটা পেরেছিল ওরা চেষ্টা করেছিল, মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করে একটা টাইম পর্যন্ত চেষ্টা করেছিল, কিন্তু ড্রাস্টিক স্টেপগুলো ওরা নিতে পারছিল না। ড্রাস্টিক স্টেপ বলতে যেখানে সমস্ত এই যে এনভায়রনমেন্টাল যে রুলগুলো রয়েছে সেগুলোকে ব্রেক করা হবে, যেখানে ট্রাইবালদের যে সমস্ত রাইটস রয়েছে সেগুলোকে কেড়ে নেওয়া হবে, কারণ এগুলো না করলে রিসোর্স গুলো নেওয়া যাচ্ছিল না। তো সেইগুলো কংগ্রেস যখন ছিল, বা কংগ্রেসের যে পলিটিক্যাল আইডিয়া যেভাবে তারা ফাংশন করছিল, তারা পেরে উঠছিল না। আটমোস্ট চেষ্টা করেছে তারা মনমোহন সিং অবধি, কিন্তু পারছিল না। তো তখন এমন একটা পলিটিক্যাল পার্টির দরকার ছিল, এমন একটা ফোর্সের দরকার ছিল, যে ফোর্সটা এটা করতে পারে, এবং সেই ফোর্স হিসাবে এরা আইডেন্টিফাই করে বিজেপি। কারণ বিজেপি প্রথম থেকেই একটা ওই মানে ডেমোক্রেসিতে বিশ্বাসী দল নয়, এরা ডেমোক্রেসিতে বিশ্বাসী দল নয়, এরা আরএসএস দ্বারা প্রভাবিত একটা পলিটিক্যাল পার্টি, আরএসএস এর একটা পলিটিক্যাল ফেস। তো এরা বরাবরই কিন্তু এরা টোটালিটারিয়ান একটা, মানে হিউম্যান মানুষের ওপিনিয়ন, মাসের ওপিনিয়ন দিয়ে যে দেশের উন্নতি হবে, এটা এরা কোনোদিনই বিশ্বাস করে। তো সেই জায়গা থেকে এদেরকে এরা আইডেন্টিফাই করে অ্যাজ দ্য রাইট পলিটিক্যাল পার্টি অর পলিটিক্যাল ফোর্স টু অ্যাপ্লাই দিস, যেটা ওরা চাইছে ইকোনমিক্যালি, সেটাকে অ্যাপ্লাই করার জন্য। এবং সেই জায়গা থেকে 94-এর যে ইলেকশন হয়, 94 না সরি 2004-এর যে ইলেকশন হয়,
2004 তো না 2014 যে ইলেকশন হয় তার আগে পুরোপুরি যেভাবে বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন করা হয় সেইভাবে বিজেপির বিজ্ঞাপন করা হয় এবং সমস্ত মিডিয়া থেকে শুরু করে যাবতীয় যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিজ তারা এর পেছনে টাকা ঢেলে একটা প্রোডাক্ট হিসেবে বিজেপিকে সেল করে টু দ্য পিপল অফ ইন্ডিয়া এবং তার সাথে তাদের আইডিওলজিকেও সেল করা হয় এবং সেটা ইন্ডিয়ার পিপল কিনে নেয় এবং কিনে নেওয়ার ফলে বিজেপি পাওয়ারে আসে এবং তারপরে 2014-তে পাওয়ারে আসার পরে এরা কিছু ভারতের মানুষের উপর এক্সপেরিমেন্ট করে যে মানুষ কতটা নিতে পারবে এবং তারা সেই এক্সপেরিমেন্ট গুলো সাকসেসফুল হয় একটার পর একটা তারা আজকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছে। এবার এখানে আরেকটা পয়েন্ট আসে, সেটা হচ্ছে কিনে কেন নেয় ভারতবর্ষের মানুষ। কিনে নেয় ওই জায়গা থেকে যে কালেকটিভ আনকনসিয়াসের যে কনসেপ্টটা বলছি, যে আমাদের দেশের একটা কালচারাল একটা ইয়ে রয়েছে, ঐতিহ্য রয়েছে এবং সেই কালচারাল ঐতিহ্যের মধ্যে আমাদের রিলিজিয়ান একটা বড়সড় পার্ট এবং রিলিজিয়াস বিলিভ ইন গড অ্যান্ড রিচুয়ালস কানেক্টেড টু গড। এবার আমাদের যে ব্রিটিশ ঔপনিবেশিকতার সময় থেকে শুরু করে আমাদের এই বিশ্বাসে ক্রমাগত আঘাত করা হয়েছে, এই যে মডার্ন সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং এবং ওয়েস্টার্ন এডুকেশন এটা ক্রমাগত এটাকে আঘাত করেছে এবং হিউমিলিয়েট করেছে। মানে কেউ যদি একজন রিলিজিয়াস পার্সন হয়, যে লোকটা তার ধর্ম আচরণ সে যেটা শিখে এসছে তার বাবা মা বা বংশ পরম্পরায় সেটাকে সে পালন করে, সেই লোকটাকে নিচু চোখে দেখানো হয়েছে, সেই লোকটাকে বিলিভ করা হয়েছে যে সে নিচু, সে কুসংস্কার আচ্ছন্ন। এবার মানুষের মধ্যে যে কালেকটিভ আনকনসিয়াস রয়েছে তারই অ্যাপ্লিকেশন হচ্ছে এই রিচুয়াল গুলো বা এই ধর্মবিশ্বাস বা যাই হোক। এবার সেই কালেকটিভ আনকনসিয়াসকে যদি ক্রমাগত আঘাত করা হয় সে কর্নার পেয়ে যায়। এবার একটা মানুষকে যখন কর্নার করে দেওয়া হয় সেই মানুষটা কি করে, সে তখন ভায়োলেন্টলি রিঅ্যাক্ট করে। এবার ভায়োলেন্টলি যখন সে রিঅ্যাক্ট করছে তখন কিন্তু সে আর সেই লোকটা থাকছে না। আচ্ছা, মানে ধরো একটা লোক, সে তার শরীরে প্রচন্ড শক্তি, এবার সে সেই শারীরিক শক্তি দিয়ে সে বিভিন্ন কাজ করছে, এবার সেই শারীরিক শক্তিটাকে জোর করে আটকে রাখা হচ্ছে। এবার সে যখন তার রিয়াকশনে ভেঙে বেরোবে তখন কিন্তু তার সেই শারীরিক শক্তিটা আর প্রোডাক্টিভ ওয়েতে ইউজ না হয়ে ডিস্ট্রাকটিভ ওয়েতে ইউজ। আচ্ছা, তো এই যে কালেকটিভ আনকনসিয়াসের উত্থান, এটাই হচ্ছে হিন্দুত্বের উত্থান। এই যে হিন্দুত্ব যে কনসেপ্টটা বলা হচ্ছে বিজেপির, এই কনসেপ্টটা হচ্ছে দ্য ডিস্ট্রাকটিভ ফোর্স অফ দ্য কালেকটিভ আনকনসিয়াস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার এই ফোর্সটা কানেক্টেড হয়ে গেল উইথ বিজেপি, উইথ দ্য ইকোনমিক, যে ইকোনমিক ইয়েটা আসছে, যেটা ওরা করার চেষ্টা করছে, সবগুলো কানেক্টেড হয়ে এই জায়গাটায় আমাদের নিয়ে এসছে। আচ্ছা, এবার এটাকে আমি ভালোও বলছি না মন্দও বলছি না, আমি জাস্ট অ্যানালিটিক্যালি জিনিসটা কি হয়েছে সেটা বলছি। বেশ, মানে কোথাও গিয়ে ডটস গুলো যুক্ত হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে এবং সেটা প্রত্যেক যুগেই হয়। হিটলারের সময়ও একই জিনিস হয়েছিল। ইয়ং হিটলার নিয়ে পার্টিকুলারলি, হিটলারের উত্থান নিয়ে পার্টিকুলারলি এই কথাগুলোই বলেছেন, একদম এই ভাষাতেই বলেছেন যে কালেকটিভ আনকনসিয়াসকে সায়েন্টিফিক যে ইয়ে, ওই যে আমাদের ইয়ের যে কনসেপ্ট রয়েছে, আমাদের নিটশের যে কনসেপ্ট রয়েছে, গড ইজ ডেড। এবার গড ইজ ডেড বলতে লোকে ভাবে যে উনি গড বিরোধী, সেই জায়গা থেকে বলছেন, তা কিন্তু নয়। গডের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকে এই সায়েন্টিফিক যে আন্ডারস্ট্যান্ডিং বা ওয়েস্টার্ন সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং সেটা মেরে ফেলেছে। সেটাকে কিন্তু উনি পজিটিভ হিসেবে দেখাননি, একটা ফ্যাক্ট হিসেবে বলেছেন। এবার এই গড ডেড হলে একটা নতুন গডের উত্থান হবে। এবার সেই নতুন গড সেই সময় হয়েছিল হিটলার, এখন আমাদের এখানে হয়েছে নরেন্দ্র মোদী। ঠিক আছে, তো এর আগেও বিভিন্ন গড খোঁজার চেষ্টা হয়েছে, যেমন সায়েন্সের মধ্যে গড খোঁজার চেষ্টা হয়েছে, কিন্তু গডের একটা হিউম্যান পার্সোনা লাগে, সেটা কিন্তু সায়েন্স দিতে পারে না।
সেটা অন্য কোনো কনসেপ্ট বা আইডিয়া বা আইডিওলজি দিতে পারে না, ডেমোক্রেসি দিতে পারে না। সেটার জন্য একজন পার্সন, একটা ফেস অফ আ পার্সন লাগে। এবার সেই ফেস অফ আ পার্সন খুঁজে পেলে তার মধ্যে সেটা আরোপিত হবে, তখন সে ফ্যাসিস্ট হবে। আচ্ছা, বেশ।